কিছুদিন আগে আমার নানার সঙ্গে আমার বিয়ে হয়। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই কথা। এমন না যে আমার জন্য পাত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমন না যে আমি দেখতে অসুন্দর, এমনও না যে আমি পঙ্গু কিংবা আমার কোনো দোষ আছে, এমন কিছুই না। আমার পরিবারের জন্য আমাকে এই ডিসিশন নিতে হয়েছে। সম্পর্কে আমার নানার খালাতো ভাই হয়, সে আমাদেরও সম্পর্কে নানা হয়। আমার বয়স 19 বছর, তার বয়স 64 বছর। সে আমার থেকে 45 বছর বয়সের বড়। ওনাকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু আমার পরিবারের প্রেসারে পড়ে আমার তাকে বিয়ে করতে হয়েছে। আমার মা আত্মহত্যা করতে গিয়েছিল। যদি আমি তাকে বিয়ে না করতাম তাহলে হয়তোবা আমি এতদিনে মা ছাড়া থাকতাম। যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার একটা বউ ছিল। সে তার বউকে অনেক ভালোবাসতো। 2 বছর আগে সে মারা গেছে। আর তারপর থেকেই শুরু হয় নানার জন্য আবার বউ খোঁজা। যদিও এই সমস্ত বিষয় নিয়ে অনেক হাসি ঠাট্টা করতাম, একটা সময় এই ব্যাপারটা আমার ঘাড়েই এসে পড়ে। মূলত আমার সেই নানার অনেক সম্পত্তি, অনেক বলতে অনেক, একটা জমিদার বলা চলে। কিন্তু ওনার কোনো সন্তান ছিল না, যার কারণে সেই সম্পত্তির উত্তরাধিকার কেউ ছিল না। হঠাৎ করে একদিন নানার বাসা থেকে আমার মা এসে আমাকে বলে, তোর লাইফ সেটেল করে দিয়ে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে কি করেছো? সে আমাকে বলল যে কিছুদিন কষ্ট করবি, এমন একটা লোকের সাথে তোর বিয়ে ঠিক করেছি যে সারা জীবন তুই বসে খেতে পারবি, তোর কখনো কোনো কিছুর অভাব হবে না, তুই চাইলে যে কোনো সময় বাইরে সেটেল হয়ে যেতে পারবি। আমি তখনও বুঝতে পারছিলাম না যে আসলে আমার মা কি করে এসেছে। যখন জানতে পারলাম তখন আমি ডাইরেক্ট নিষেধ করলাম, যে প্রশ্নই ওঠে না, আমার মাত্র বয়স শুরু। এই বয়সে আমি এমন কোনো বৃদ্ধকে বিয়ে করব না যে কিনা কিছুদিন পরেই মারা যাবে। বাবার কাছে গেলাম, বাবাকে যে বললাম যে বাবা তুমি মাকে বোঝাও। আমার বাবাও মাকে বোঝাতে গেল, কিন্তু কোনো লাভ হলো না। মা এমনভাবে বাবাকে বোঝালো যে বাবার আর কোনো কথাই ছিল না বলার জন্য। শেষমেশ যখন আমি রাজি হচ্ছিলামই না, 1 সপ্তাহ পর্যন্ত আমার সাথে তারা এগুলো নিয়ে যুদ্ধ করে। আমি রাজি না বলতে বলতে এক পর্যায়ে আমার মা আত্মহত্যা করার জন্য ঘরে যেয়ে দরজা বন্ধ করে দেয়। আমি আমার বাবা মায়ের 3 নাম্বার মেয়ে। আমার আরও 2 বোন আছে। এক বোনের বিয়ে হয়েছে, আরেক বোন চাকরি করে। আমার বেলায় আমার বাবা মা এই জুলুমটা করলো। আমি 1000 বার না করার পরেও তাদের মায়া হয়নি। মাঝে মাঝে মনে হয় এই জীবনটা রাখবো না, তারপর আবার মনে হয় কাদের জন্য মারা যাব, যারা কিনা আমার জীবন তারা নিজ হাতে নষ্ট করেছে তাদের জন্য। মা আত্মহত্যা করতে যাওয়ার কারণে রাজি হই বিয়ের জন্য। সেই নানা তো মহা খুশি, আমার মতো একটা মেয়েকে পাবে। শুনেছিলাম সে নাকি তার বউকে অনেক ভালোবাসতো। যদি ভালোই বাসতো তাহলে আরেকবার বিয়ে করার জন্য রাজি কিভাবে হলো? বিয়ের সময় কথা হয় আমাকে 20 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করবে। যেই ভাবা সেই কাজ, আমার ব্যাংক অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা বিয়ের দিন রাতেই চলে যায়। ওই লোকের বউয়ের যত গহনা ছিল সবগুলোই আমাকে দেওয়া হয়, কিন্তু আমার পড়ার কোনো রুচি ছিল না। যেদিন আমার বিয়ে হয় সেদিন আমার মনে হচ্ছিল আমার জীবন এখানেই শেষ, এখান থেকে আমি আর কখনো ফিরতে পারবো না, বা সারাটা জীবন মরা মানুষের মতো বাঁচতে হবে। বিদায়ের সময় আমি আমার মার দিকে তাকাইও নি। মার সাথে কথা বলার রুচিই ছিল না, শুধুমাত্র তাকে বাঁচিয়ে রাখার জন্য আমার এই বিয়ের ডিসিশনটা নেওয়া। ওই সময়টা যদি আমার কারোর সাথে রিলেশন থাকতো আমি সত্যিই চলে যেতাম, কিন্তু ছিল না, কারোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। প্রায় 1500 মানুষের আয়োজন করে সে আমাকে নিয়ে যায় তার বাড়িতে। বলতে গেলে আমার বাবার কোনো টাকাই খরচ হয়নি। সব বিয়ের আয়োজন, যত রান্না বান্না, যত খাবার দাবারের সবকিছু উনিই টাকা দিয়েছিল। মূলত আমার বাবা মা এই টাকার লোভেই তার কাছে আমাকে এক ধরনের বিক্রি করেছিল। বিয়ের দিন রাতে আমি ওই ঘরে যাইনি, ওনার কোনো এক ভাগ্নির বাসায় আমাকে রাখা হয়েছিল। পরের দিন সকালবেলা আমি তার ঘরে যাই। ওনার অনেক জায়গা সম্পত্তি ছিল ঠিকই, ওনার অনেক টাকা পয়সাও ছিল, কিন্তু ওনাকে দেখলে কেন জানি আমার গা ঘিন ঘিন করতো। ওনার যে ভাগ্নির বাসায় রাতের বেলা আমি থাকি বিয়ের দিন রাতে, তার একটা ছেলে ছিল। সেই ছেলেটা দেখছিলাম আমাকে যেদিন দেখতে যায় সেদিন থেকে সে আমার দিকে তাকিয়ে থাকে। প্রথম বুঝতাম না, কিন্তু বিয়ের 1 সপ্তাহ পর যখন কলপারে সে আমার হাত ধরে তখন বুঝলাম যে সে আমাকে পছন্দ করে। দেখতে শুনতে সুন্দর ছিল, ভদ্র ছিল, কখনো খারাপ ইঙ্গিতে আমার সাথে কথা বলেনি। সারাদিন যেমন তেমন, রাত হলে খুব ভয় পেতাম। ওইরকম একটা বুড়া লোকের সাথে আমাকে ঘুমাতে হবে এই ভেবে অনেক রাত আমি কান্নাও করেছি। একদিন ওই লোকটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাকে ঢাকা নিয়ে যেতে হবে, তাই অ্যাম্বুলেন্স আনা হয়। সেদিন অ্যাম্বুলেন্সের মধ্যে আমি আর ওনার সেই নাতিটা আর ওনাকে নিয়ে আমরা ঢাকায় রওনা হই। আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা। সেখান থেকে আসতে প্রায়
অনেক সময় লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই জীবনের গল্প পড়ে শোনাচ্ছি। যে মেয়েটি হচ্ছে তার জীবনে কিছু ভুল করেছে, যার জন্য এই জীবনের গল্পটা শেয়ার করা। এই মেয়েটা চায় না এই মেয়েটার মতো অন্য কোনো মেয়ে বা অন্য কোনো মানুষ তাদের জীবনে এই ভুলগুলো করুক। তো এটার প্রথম পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। স্টোরিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং দ্বিতীয় পর্ব যদি পাওয়ার ইচ্ছা থাকে বা যদি পছন্দ করে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে দ্বিতীয় পর্ব আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি।